আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর সকাল 7টায়, বারবার রাত চলে আসে, সকাল 7টায় আপনি দেখছেন টি স্পোর্টসে। এই ম্যাচটা ঘিরে যত রকম কথাবার্তা সবকিছুই সম্ভবত লিওনেল মেসি কেন্দ্রিক। মেসি খেলবেন কি খেলবেন না এই নিয়ে যত রকম প্রশ্ন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিওনেল মেসি খেলেন নাই। খুব স্বাভাবিকভাবে লিওনেল স্কালোনি যখন প্রেস কনফারেন্সে এলেন তাকে প্রশ্ন করা হলো যে মেসি খেলবেন কি খেলবেন না। মেসির ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাদের একেবারে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা ভালো কিছুর অপেক্ষায় আছি। অনুশীলনের আগে ওর সঙ্গে কথা বলে দেখব কাল কি করা যায়, অর্থাৎ আগামীকাল। এবং প্রেস কনফারেন্সটা হয়েছিল প্র্যাকটিসের আগে। এরপর লিওনেল মেসি তিনি আসলে প্র্যাকটিসে জয়েন করেছেন, ফুল ফেজে তিনি পুরো টিমের সাথে প্র্যাকটিসে তিনি পার্টিসিপেট করেছেন। তার মানে বোঝাই যাচ্ছে এখন পর্যন্ত যে অবস্থা, লিওনেল মেসি তিনি আর্জেন্টিনা এবং ইকুয়েডরের ম্যাচটা খেলতে যাচ্ছেন, কারণ তার একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট আসলে হয়েছে। যদিও এই ব্যাপারে লিওনেল স্কালোনি অনেকক্ষণ ধরে আসলে বলছেন যে চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। মেসির সাথে কথা বলে তার সঙ্গে তিনি কি আসলে ফিল করেন সেটা জানার পর আসলে হচ্ছে সেই কাজটা আর্জেন্টিনা করবে। লিওনেল মেসি থাকলে এক ধরনের প্ল্যান, লিওনেল মেসি যদি এই ম্যাচটা না খেলেন তাহলে আসলে আর্জেন্টিনা যাবে অন্য প্ল্যানে। আর্জেন্টিনা যখন ট্রেনিং করতে নেমেছে ম্যাচের আগের দিন, লিওনেল মেসি একটু দেরি করে নেমেছেন, সবাই যখন নেমেছেন তারপরে, এবং পুরো দলের সঙ্গেই তাকে ট্রেনিং করতে দেখা গেছে ম্যাচের আগের দিন। হিউস্টনের যে মাঠে ট্রেনিংটা হয়েছে সেখানে সব আলোই ছিল আসলে মেসিকে কেন্দ্র করে। লিওনেল স্কালোনি মেসির সঙ্গে সেই কথাবার্তা সেরেও নিয়েছেন, এবং তারপর অবস্থা যা দাঁড়িয়েছে তাতে মনে হতেই পারে যে লিওনেল মেসিকে লিওনেল স্কালোনি স্টার্ট করিয়ে দেবেন, কারণ এই ছাড়া স্কালোনির সামনে খুব বেশি উপায় নাই। আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর, যে ইকুয়েডর গ্রুপে একটা ম্যাচ, প্রথম ম্যাচে তারা হেরেছে এবং এরপরে বাকি দুটো ম্যাচ তারা জিতে এই জায়গায় জায়গা করে নিয়েছে। এবং এই জায়গাটা আসলে আমরা যেটা দেখছিলাম যে ইকুয়েডর কিন্তু একটা ম্যাচ, আপনার প্রথমটা যেটা হারলো ভেনেজুয়েলার এগেইনস্টে, এরপরে কিন্তু লাস্ট ম্যাচটা তারা ড্র করলো, এর আগের ম্যাচটা তারা জিতেছে। কিন্তু ইকুয়েডরের এই দলটা কিন্তু হচ্ছে আপনার ডার্ক হর্স, আপনি যদি ধরেন এবারের কোপা আমেরিকায় আপনার এই দলটাকে ধরতে হবে, কারণ এই গ্রুপে মেক্সিকো ছিল, মেক্সিকোকে সরিয়ে দিয়ে তারা আসলে শেষ পর্যন্ত গ্রুপ রানার্স আপ হয়ে উঠেছে। এবং মানে ইকুয়েডর দলটা কিন্তু ব্যালেন্স, ইকুয়েডরের দলটা খুবই ব্যালেন্সড, এবং যে ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে বেশ কিছু লড়াই আছে। লড়াইটার আগে মানে যে কারণে মেসিকে লিওনেল স্কালোনি আসলে নামাতে চাইবেন তার কয়েকটা কারণ হচ্ছে, কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে 90 মিনিটসে আপনি যদি খেলা ডিসাইড না করতে পারেন তাহলে খেলা চলে যাবে টাই ব্রেকারে। এবং ইকুয়েডর এমন একটা দল যারা যেহেতু ব্যালেন্স টিম, তারা চাইলে আসলে যে কোনো দলকে আটকে দেওয়ার ক্ষমতাটা অন্তত পক্ষে রাখে। এই কারণেই স্কালোনি আসলে ওই ঝুঁকিটুকু নেবেন না যে মেসিকে ঠিক আছে ভাববেন যে সেকেন্ড হাফে নামাবো বা লাস্টের 20 মিনিটস নামাবো, লাস্টের 20 মিনিটস এনাফ নাও হতে পারে। ওই ঝুঁকি কেন আর্জেন্টিনা নিতে চাইবে? হ্যাঁ, ইকুয়েডরের যিনি কোচ, ভদ্রলোকের নাম স্প্যানিশ ফেলিক্স সানচেজ, তিনি তো একরকম ঘোষণাই দিয়ে দিয়েছিলেন যে এই ম্যাচটা তাদের জন্য আরও একটা ফাইনালের মতো। আপনি যদি ওই দলেও দেখেন যে এনার ভ্যালেন্সিয়া, কাইসেদো বা এরকম যারা এক্স্যাক্টলি এই দলের ফুটবলাররা নিয়মিত ইউরোপে খেলেন, এবং আমরা গেল বিশ্বকাপেও দলের কাছ থেকে ভালো পারফরমেন্স দেখেছি, যদিও তারা আনলাকি ছিল শেষ পর্যন্ত তারা উঠতে পারে নাই। আর্জেন্টিনার এই জায়গায় ইকুয়েডরকে কোনোভাবেই হালকা করে দেখার কোনো সুযোগ নেই। একে তো ওই যে 90 মিনিটসের ব্যাপারটা রাখতে হবে, 90 মিনিটসে আপনি যদি খেলা বের করতে না পারেন টাই ব্রেকারে, হু নোজ যে কোনো কিছুই হতে পারে। এবং আর্জেন্টিনা তো কোপা আমেরিকা শিরোপাও হারিয়েছে টাই ব্রেকারে, এমন ঘটনা তো হয়েছে আগে আছে সেবার ফাইনালে, সেগুলো অবশ্য এক্সট্রা টাইম ছিল তাতে। তবে এই জায়গায় ইকুয়েডরের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে কাইসাদো দুর্দান্ত ফর্মে রয়েছেন, দুটা ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তার সাথে ফ্রাঙ্কোর যে একটা মিডফিল্ড পেয়ারটা যেটা হয়েছে সেটা আর্জেন্টিনার জন্য চিন্তার কারণ হতেও পারে, কারণ তারা কিন্তু ইকুয়েডর কি করে নর্মালি দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার, সামনে কেন্দ্রি পায়েজ হচ্ছে কি আপনার সেন্টার মিডফিল্ডার, ব্যাটিং মিডফিল্ডার রোলে আসলে সে খেলে থাকে। এবং ইকুয়েডর গোলকিপার, তার হাইট কত জানেন? 6 ফুট 5 ইঞ্চি, আপনার থেকে একটু লম্বা, একটু অনেক লম্বা। যাই হোক, আর্জেন্টিনার প্রবাবল 11 কেমন হতে পারে সেই সম্পর্কে আমরা একটা ধারণা পেতেই পারি, যেখানে আমরা মেসিকে রাখছি, লাউতারো মার্টিনেজকেও রাখতে হচ্ছে, এবং এই স্টার্টিং 11টাই আর্জেন্টাইন গণমাধ্যমে খুব বেশি ঘোরাফেরা করছে ম্যাচের একদিন আগে, যেটা নিয়ে হয়তো খুব বেশি চমকের কিছু নাই। ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ, দে পল, নিকো গঞ্জালেজ। এখন অনেকে প্রশ্ন করেন যে নিকো গঞ্জালেজের এই দলটায় কি দরকার? নিকো গঞ্জালেজ যে কাজটা করেন তিনি
আসলে ন্যাচারাল উইডটা দেন। আর্জেন্টিনায় যে ব্যাপারটা অনেক সময় খুব বেশি দরকার হয়, এটাকে আপনি মোটামুটি স্টেবল 11 বলতে পারেন। লাউতারো মার্টিনেজ তো এই মুহূর্তে কোপা আমেরিকার টপ স্কোরার, কিন্তু আর্জেন্টিনার যে কয়েকটা ব্যাপারে একটু লক্ষ্য রাখতে হবে বলে আমার কাছে মনে হচ্ছে। একটা হচ্ছে উইং ডিফেন্ডিংয়ে তারা যখন অপোনেন্টের সঙ্গে খেলছে, সেই অপোনেন্ট উইং থেকে প্রচুর পরিমাণ অ্যাটাক ইনিশিয়েট করার চেষ্টা করছে, অ্যাটলিস্ট উইং থেকে। সেই জায়গায় যদি তারা একটু খেয়াল রাখতে পারে, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে আর্জেন্টিনার মিডফিল্ড নিয়ে তো ওরকম কোনো প্রশ্নের জায়গা নাই, কিন্তু ওই যে নাম্বার 6-এর যে রোলটা, ওইটা যদি এনজো ফার্নান্দেজ প্রপারলি, আমি জানি না ম্যাকালিস্টারকে ওটা দিয়ে করানো হবে না, হয়তো ম্যাকালিস্টারকে আরেকটু সামনে প্রেফার করা হবে নাম্বার 8-এর রোলে, সেই কাজটা এনজো ফার্নান্দেজ যদি দেখেন। ওই যে আপনি উইং এক্সপ্লোর করার একটা কথা বলছিলেন না, তালিয়াফিয়াকো কিন্তু হচ্ছে ফিজিক্যালি যথেষ্ট স্ট্রং, মানে আরো বেশি, কিন্তু আকুনিয়া হচ্ছে কি আপনার ঘটনাটা সেই ইনজুরিতে ছিল একটা। ইনফ্যাক্ট গতকালকে ট্রেনিংও সে আলাদা করে তাকে সময় কাটাতে হয়েছে ফিজিওথেরাপিস্টের সাথে। এই জায়গাটা আসলে তালিয়াফিয়াকোর কাজটি হবে মানে খুব বেশি ওভারল্যাপ না করে ওই জায়গাটা যেন ফাঁকা না হয়। নিকোর কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট, মানে তিনি হচ্ছে কি তখন নিচে নেমে ওই জায়গাটা কাভার আপ আসলে করতে পারবেন, কারণ ইকুয়েডরের আপনি যদি খেয়াল করেন তারা কিন্তু উইং দিয়ে হচ্ছে প্রচুর জেনারেট করে। মতো একজন স্ট্রাইকার যখন রয়েছেন, এটা একটা চিন্তার কারণ। আমরা যে 11টা দেখলাম সেখানে ডিমারিয়াকে জায়গা দেওয়া যায় নাই, সেখানে ইউলিয়ান আলভারেজকে জায়গা দেওয়া যায় নাই। তার মানে সাইড বেঞ্চে যথেষ্ট রিসোর্স আছে স্কালোনির কাছে। এই ম্যাচটায় কোনো সন্দেহ নাই যে তারাই ফেভারিট। ইনফ্যাক্ট আপনি যদি হিসাবও করেন, অতীত রেকর্ড দেখেন, আর্জেন্টিনা অনেক বেশি এগিয়ে। স্কালোনি নিজে তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন এই ইকুয়েডরের বিপক্ষে, তার মানে রেকর্ড তার যথেষ্ট ভালো। এটা কোনো প্রবলেম হওয়ার কথা না আর্জেন্টিনার জন্য। দেন এগেইন নকআউট পর্বের ম্যাচ, একটাই ম্যাচ, যে কোনো কিছুই এখানে ঘটতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.